নমস্কার, আমি ভাস্কর গাঙ্গুলি। গ্ল্যামার সর্বস্ব জগতের লোভনীয় হাতছানিতে হারিয়ে যাওয়া এক মেয়ের গল্প, মন্দ মেয়ের কাব্য, আমাদের আজকের নিবেদন। গল্পটির রচনা আমার নিজের, পাঠে থাকছেন শ্রীমতী মৌসুমী ভৌমিক চট্টোপাধ্যায় ও শ্রী শান্তনু ভৌমিক। গল্পে ব্যবহৃত রবীন্দ্রনাথের গানটি গেয়েছেন শ্রীমতী নহলী বন্দ্যোপাধ্যায়। গল্পটি প্রচ্ছদটি এঁকেছেন শ্রী পীযূষ কুমার সাহা। আবহে থাকছেন শ্রী বাসব ব্যানার্জি। শুরু করছি আমাদের আজকের নিবেদন, মন্দ মেয়ের কাব্য। ডালহৌসির মিনি বাস স্ট্যান্ডটা উঠে গিয়ে এই হয়েছে এক বিপদ। তকে তকে থাকো, কখন একটা খালি বাস আসে, তারপর ঢিকোতেই ঢিকোতেই চলা। এমনি এখন শহরে মিনি বাস কমে গেছে, বেশিরভাগই গিয়ে ঢোকে মেট্রোর পেটে। ওটাই এখন সুবিধাজনক সময় বাঁচানো যাত্রা। তবে মেট্রোর ওই গা ঘেঁষাঘেঁষি ভিড়ে নন্দিনীর কিরকম একটা গা ঘিনঘিন করে। আর উপরে উপদ্রব, যদি কেউ চিনে ফেলে। তার থেকে মিনি বাসই ঢের ভালো। উঠে পড়ে একটা জানলার ধার ঘেঁষে বসে পড়লেই হলো। তারপর চেনা রাস্তাকে নতুন করে চিনতে চিনতে পৌঁছে যাওয়া। বাসগুলোতে সব ছাপোষা ঘরে ফেরা মানুষ, তারা কেউ নন্দিনীকে চেনার চেষ্টাও করে না। যদিও বা কারো চোখে পড়ে যায়, তাও তারা বিশেষ আগ্রহ দেখায় না। বড়জোর ভালো আছেন দিদি, বা আপনাকে তো আজকাল আর দেখা যায় না, এই টাইপের কথাবার্তাতেই সীমাবদ্ধ থাকে। হালকা হাসি এইসব প্রশ্নকে প্রশমিত করে। সত্যি ভাগ্যের কি বিড়ম্বনা। একদিন ছিল যখন ও মানুষকে নিজেকে চেনানোর জন্য মরিয়া ছিল, আর আজ মানুষ চিনে ফেললেই ও বিব্রত হয়। চকচকে সিঁড়ির ঝকঝকে ধাপে সহজে উঠতে চাওয়ার কম মূল্য দেয়নি। কিন্তু যেদিন সেই ধাপে পা পিছলে নিচে পড়ল, সেদিন সহস্র টুকরো হয়ে যাওয়া নিজেকে কুড়িয়ে নিতে পারল না সঠিক যত্নে। পতনের যে কোনো শব্দ নেই, যেমন কাছের মানুষদের গভীর বিস্মৃতির অতলে আস্তে আস্তে তলিয়ে গেছে নন্দিনী শব্দহীনভাবে। আজকে ব্লগটা মন্দ হয়নি, তবে লাভও বিশেষ হলো না। ক্যামেরার ছেলেটার কাজ হতে না হতেই নিজের হিসেব বুঝে নিয়ে আসছে দিদি বলে পাত্তারি গোটালো। আজকাল এসব লাইনেও বড্ড কম্পিটিশন। অল্প টাকাতেই অনেক ব্লগার এসব কাজ করছে। নেহাতে নন্দিনী রূপলী জগতের অতীতের চেনা মুখ, তাই কানার মধ্যে ঝাপসা অবস্থা আর কি। তাও যদি একটা পাবলিক রিলেশনের লোক রাখতে পারত, যে ওর হয়ে অন্তত মার্কেটিংটা করতে পারত, তাহলে সেলিব্রিটি ভাবটা বজায় থাকত। কিন্তু এত খরচ সামলে উঠতে পারে না। গাড়িটা তো কবেই বেচে দিতে হলো লোনের ইএমআই দিতে পারছিল না বলে। এখন ফ্ল্যাটের ইএমআই দিতেই নাভিশ্বাস ওঠে। এইভাবে যে কদিন চালাতে পারবে কে জানে। ভবিষ্যতের কোনো সঞ্চয় নেই, যা আয় তাতে আজকাল আর কুলিয়ে উঠতে পারে না। এখন মনে হয় নিজের ওপর অতি বিশ্বাসী ওকে ডোবালো। পার্থ ঠিকই বলতো যে সব কাজ সবার জন্য নয়, কিন্তু ফিরে যাবার রাস্তা
কবে ও নিজেই বন্ধ করে ফেলেছে। এই একাকী মিনিবাস যাত্রায় নিজের সম্ভাব্য পরিণতির কথা ভেবে নিজেই শিউরে ওঠে। গ্ল্যামার সর্বস্ব জগতের সাজানো বজরা কবেই যে ভাঙা নৌকো হয়ে গেছে ও নিজেই বুঝতে পারেনি। যখন বুঝলো তখন তখন গলা পর্যন্ত জলে ডুবে গেছে, সাঁতরানোর দম নেই। সেই গলা ডোবা জলে ডুবতে ডুবতে বুঝেছিল ওর ইহলোকের সদ্গতি পরিসমাপ্ত। প্রথম প্রথম এই নিষ্ঠুর সত্যিটা বিশ্বাস করতে মন সায় দিত না। পালিয়ে যেতে চাইতো এই সত্যির সহস্র ভাঙা আয়নায় প্রতিফলিত প্রতিবিম্ব থেকে। কিন্তু কিন্তু পালিয়ে যাবেই বা কোথায়? ওর গন্তব্যহীন জীবনের প্রহেলিকার কুহকে বাঁচতে চাওয়ার ইচ্ছেটা হারিয়ে ফেলছিল। কিন্তু কাশি লাভ বোধ হয় ওর মতো পাপিষ্ঠার জন্য নয়। তাই সেখানেও এক চরম প্রতারণা। কাল পার্ক স্ট্রিটের ব্লকটা একটা বড় দোকানে। মেকআপ ক্যামেরা সবাইকে দিয়ে থুয়ে যা থাকবে তাতে বাড়ির ইএমআইটা হয়তো বার করতে পারবে। 2 মাসের ইএমআই বাকি। ব্যাংক থেকে প্রায় রোজই ফোন করছে। রোজগারের কোনো নিশ্চিত সংস্থান নেই এখন। সোশ্যাল মিডিয়া থেকেও যায় হয় তা সমুদ্রে শিশির বিন্দু মাত্র। সিরিয়ালগুলোতেও এখন সব নতুন নতুন ছেলে মেয়েদের ভিড়। সিনেমা তো দূরস্ত। আর ওর যা বদনাম হয়েছে তাতে এখন আর ওকে কেই বা কাজ দেবে এই ঢলে পড়া বয়সে। চড়া মেকআপে বলিরেখা হয়তো ঢাকা যায়, কিন্তু তার ভাঁজে আটকে থাকা চাহিদারা নানান প্রক্ষোভে প্রকাশিত হতে চায় বেপরোয়া হয়ে। তাকে আটকাবে কি করে? একেই বোধহয় জীবন বলে। শুধুই কি পয়সার অভাব? নিজের স্নায়ুতন্ত্রের প্রকোষ্ঠে প্রকোষ্ঠে এক অন্ধ পুরীতে আলোর হাহাকারে চূড়ান্ত একাকিত্বের অবসাদ। বাসের জানলায় মাথা এলিয়ে স্বগতোক্তির ধিক্কারে নিজেকে দিন দিন আরো অন্ধকারে তলিয়ে যেতে দেখে নন্দিনী। সর্বাঙ্গে সার্বক্ষণিক চাবুকের যন্ত্রণা। ছায়া ছায়া জীবনের গহ্বরে নিজের কায়ার ধীর পায়ে কায়াহীন হয়ে ওঠার নিষ্ফল সফর। অথচ অথচ জীবনটা তো এইরকম হওয়ার কথা ছিল না। সোদপুরের এক বাড়ু ঘর, এক উঠোনে বাড়ির সরকারি কেরানি বাবা আর জন্মরুগ্ন মায়ের 3 মেয়ের মেজ নন্দিনী। ঘরের উপর অভাব থাকলে কি হবে? ভগবান সে খামতি 3 বোনকে রূপ দিয়ে পুষিয়ে দিয়েছেন। দিদির বিয়ে হয়ে গেছে স্কুলের গণ্ডি পার হতে না হতেই, পাটনার এক বনেদি ব্যবসায়ী পরিবারে, অপ্সরার মতো রূপের কল্যাণে। এই বিয়ের পরে বাবা মা বিশ্বাসী হয়েছেন যে বাকি দুজনকেও যোগ্য পাত্র যেচে নিয়ে যাবে। আর সে বিশ্বাস নন্দিনীরও কম নেই। কাজেই কয়েকবারের চেষ্টায় উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে নাম লিখিয়েছিল শুধুমাত্র বিত্তশালী পরিবারের বধূ হবার অপেক্ষায়। ছোট চন্দ্রানীর লেখাপড়ায় বেশ ভালো। নন্দিনীর মতো বড়লোকের বাড়ির সোনার বকলেসের লোভ তার নেই। বাপের অভাব আর মায়ের অসুস্থতার খানিকটা সহমর্মিশের। নন্দিনীর উড়ু উড়ু মন, অর্থ লোভ আর সমাজের উঁচু তলায় নাম লেখানোর তৃষ্ণা
তাকে অল্প দিনের মধ্যেই বিপথে ঠেলে দিল। কানাঘুষো যখন বদনামের অভিধা পেল, তখন বাবা মার টনক নড়ল। এ মেয়েকে ঘরে রাখলে যে আরো বড় কিছু বিপদ ডেকে আনবে, তা মোটামুটি অনুমান করে তারা লোক লজ্জায় সন্তান স্নেহ বিসর্জন দিয়ে নন্দিনীকে পাত্রস্থ করতে উঠে পড়ে লাগলেন। বড় মেয়ে শ্বশুরবাড়ির তরফে লতায় পাতায় সম্পর্কের এক মোটামুটি অবস্থাপন্ন পরিবার জুটেও গেল। পাত্রের বাবার কলকাতা শহরে নামকরা শাড়ির দোকান। দুটি ভাই, পাত্রটি বড়, বাবার ব্যবসা দেখাশুনো করে। ছোটটি প্রায় নন্দিনীরই বয়সী, কলেজে পড়ে। গোড়ার প্রাচীনপন্থী পরিবার, তবু হবু শ্বশুরবাড়িটিকে পছন্দ না হলেও তাদের জাঁকজমকে নন্দিনী বশীভূত হল। লেখাপড়ার পাঠ প্রায় চুকিয়ে নামী পরিবারের দামি বউ হতে নন্দিনী সম্ভাব্য বিলাসী দিনের স্বপ্নে বিভোর হল। যে জীবনে শ্বেতপাথরে পা, সোনার পালঙ্কে গা, এগোতে পিছোতে সাতমহল, বালেশ্বরীর নকশা আঁকা আগামীর মহার্ঘ দিনগুলোয় জ্যোৎস্না মাখা সেতার, পাখোয়াজের ঝঙ্কার। বিবাহ শব্দটি যেন সেই বিত্তবিলাসের পাসওয়ার্ড। সে বিলাসী স্বপ্নের আয়নার কাঁচটি সপাটে ভাঙল বিয়ের কিছুদিন পরেই। স্বামী পার্থ সর্ব অর্থেই বাবার হাত তোলা। অভাব নেই এতটুকুও, কিন্তু স্বাধীনতা। সে যেন লাজাঞ্জলির সাথেই নন্দিনী বিসর্জন দিয়ে এসেছে বিয়ের আসরে। এ বাড়িতে শ্বশুরমশাইয়ের কথাই শেষ কথা। কাজেই কথায় কথায় তাল ঠুকে প্রতিবাদ করা নন্দিনীর কথায় কথায় বিচার সভা বসত শ্বশুর শাশুড়ির দরবারে। সে বিচারের ঘটনা প্রবাহে নন্দিনীর স্বর্গদ্বারের স্বাধীনতা নিরুপায় অক্ষমের আস্ফালন হয়েই থেকে যেত। দাপটের সাথে সংসারের মধ্যমণি হতে চাওয়া নন্দিনীর সমস্ত আক্রোশ গিয়ে পড়ত গোবেচারা পতি পরমেশ্বরটির ওপর। সে না পারত সুন্দরী স্ত্রীর মানভঞ্জন করতে, আবার না পারত সিংহ সদৃশ পিতার বিরুদ্ধাচরণ করে পত্নীর হয়ে দুটো সমর্থন বাক্য উগড়াতে। দুপক্ষের তর্জন গর্জনে বেচারি পার্থ প্রেমের কফিনে পেরেক ঠুকে বিবাহ নামক প্রতিষ্ঠানটি যে কতটা বিভ্রান্তিকর, সেই প্রশ্নের প্রতিটি অক্ষরে হোঁচট খেতে লাগলো বারবার। এভাবেই দুই মহারথীর যুযুধানে কেটে গেল বছর ৩। নন্দিনী এখন এক ফুটফুটে পুত্রের জননী। সন্তান যে এমন শেকলের মতো হয়, তা নন্দিনীর বোধগম্যের অতীত ছিল। কিন্তু সে শেকল সোনার না লোহার, মমতার না দায়বদ্ধতার, তা বুঝতে বুঝতে কেটে গেল আরও বছর ২। নন্দিনীর স্বাধীনতার নৌকোটা প্রতিকূলতার মহাসমুদ্রে ঝড়ঝাপটায় খানিক বলক্ষয়েও দিকভ্রষ্ট হয় না। স্বর্গের টিকিট অর্জন করতে গিয়ে প্রগতি বিমুখ মানুষগুলোকে প্রতিনিয়ত অভিসম্পাত করতে করতে শ্বশুরবাড়ির ক্ষয়িষ্ণু চিন্তার ধ্বংসস্তূপে অক্লান্ত কল্পনাতেই গড়ে চলে নিজের স্বপ্নের ইমারত। জীবনটা এভাবেই কেটে যেত নন্দিনীর, যদি না হঠাৎই একটা বিয়েবাড়িতে রাজার সাথে আলাপ হতো। রাজা একজন মডেল ফটোগ্রাফার। সুন্দরী নন্দিনীর কিছু ছবি তোলে রাজা। নিতান্তই খেয়ালে নন্দিনীও আপত্তি করে না। কদিন পরেই বাড়িতে রাজার ফোন। সেই যুগে মোবাইল ছিল না। শ্বশুরমশাইয়ের ঘরের বাইরে থাকতো ল্যান্ডফোনটা।
উনি ধরেছিলেন ফোনটা। নিজেকে নন্দিনীর পিস্তুত ভাইয়ের পরিচয় দিয়ে নন্দিনীকে ডেকে দিতে বলে। নন্দিনী জানতে পারে রাজার তোলা নন্দিনীর ছবিগুলো একটা বিখ্যাত শাড়ির ব্র্যান্ডের খুব পছন্দ হয়েছে। তারা নন্দিনীকে একটা অ্যাসাইনমেন্ট দিতে চান তাদের প্রিমিয়াম ব্র্যান্ডের কিছু প্রোডাক্টের জন্য। আত্মহারা নন্দিনী নিজেকে বিখ্যাত করার আজন্ম লালিত স্বপ্নের নৌকোটি জীবন সাগরের শান্ত ঢেউয়ে দুলতে দেখে। কিন্তু এ নৌকো ঘাটে ভিড়বে কি করে? বংশগৌরবের সিংহ দুয়ার আগলে থাকা শ্বশুরমশাইয়ের রক্তচক্ষুর নিষেধ বাক্য উপেক্ষা করে এ বাড়িতে একটি পাতাও ঝরে পড়ে না। আর নন্দিনী, সে তো বাড়ির বউ। পৃথিবীর যত বিধি নিষেধ সব তার জন্য লাল কালিতে লেখা। ততদিনে দেওরের বিয়ে হয়ে গেছে। ছোট যা অনুজা বিয়ের আগে থেকেই চাকরি করে। শাশুড়ির ভাষায় চটি ফটফটিয়ে বেটা ছেলের সাথে গা ঘেঁষাঘেঁষি করে আপিস যায়। যেন বাড়ির বউয়ের চাকরি করা আর কুলোত্যাগের আগের স্টেশনে দাঁড়িয়ে থাকার মধ্যে খুব একটা তফাৎ নেই। নিতান্ত কনিষ্ঠ পুত্রটি বউয়ের কথায় উঠে বসে, তাই বেনু জল ঘরের জলকে বার করে নিয়ে যাওয়ার আতঙ্কে তারা অনুজাকে সমঝে চলেন। অতএব অনুজার ভাগের তথাকথিত শিষ্টাচারের দায়িত্বটুকুও নন্দিনীর ললাট লিখন। এই পরিস্থিতিতে শাড়ির মডেল হওয়ার লোভনীয় দরখাস্তটির শ্বশুরবাড়ির টেবিলে অনুমোদন চাওয়া আর নিজের কপালে বজ্জাত মেয়ের তকমা লাগানোর মধ্যে বিশেষ ফারাক নেই। যতই নন্দিনী তার্কিক হোক না কেন, যতই ঝগড়া করে নিজের অধিকার আদায়ে পারদর্শিনী হোক না কেন, এই প্রস্তাবটি যে কলহর দ্বারাও অনুমোদন পাবে না, সে ব্যাপারে সে নিশ্চিত ছিল। এদিকে দিনের পর দিন যাচ্ছে, সাথে রাজার ফোনের পর ফোন। ফিসফিস করে ফোনে কথা বললেও শাশুড়ি বা তাঁর খাস দাসীদের কর্ণগোচর হওয়া থেকে সে আলোচনাকে সরিয়ে রাখা প্রায় অসম্ভব। অতঃপর নন্দিনী অনুজার দ্বারস্থ হল। উৎসাহী অনুজা কিভাবে যেন নিজের বরকে রাজি করিয়ে ফেলল এ কাজে বৌদিকে সমর্থন করতে। নন্দিনীর ক্রমাগত চাপে পার্থও খানেক নিমরাজি হয়ে ওদের দলে নাম লেখালো। শ্বশুরের দরবারে সে আর্জি পেশ হতেই তিনি নাকচ করলেন। কিন্তু যার দেওরের কৌশলী যুক্তির চাপে এই প্রথম ও এই শেষ লেখাপড়া করিয়ে এবং তাঁর সন্তানরা যে কতটা বউয়ের আঁচল ধরা, এই আক্ষেপে নন্দিনীকে অনুমোদন দিলেন। সেই নন্দিনীর লাইট, ক্যামেরা, অ্যাকশনের জগতে পা রাখা। গড়িয়া মোড়ের কাছে বাসটা দুম করে ব্রেক কষল। পেপুথু মনের নন্দিনীর মাথাটা ঠকাস করে সামনের সিটের রডটাতে ঠুকুর খেল। পাশে বসা ছেলেটি ব্যস্ত হয়ে প্রশ্ন করে, লাগলো আন্টি? সৌজন্যের খাতিরে ঘুরে তাকায় ছেলেটির দিকে। ৩৩-৩৪ বছর বয়স হবে। শান্ত সৌম্য চেহারা, এক চোখ উদ্বেগ নিয়ে নন্দিনীর দিকে তাকিয়ে। অচেনা ছেলেটির মানবিক অনুভূতির বাক্যে ওর মনটা হু হু করে ওঠে। বলে, না না, সেরকম কিছু নয়, আসলে একটু অন্যমনস্ক ছিলাম তো, তাই। ছেলেটি কোনো উত্তর দেয় না, শুধু মাথাটা একটু দোলায়। ছেলেটির মুখের দিকে তাকিয়ে মনের নির্ভেজাল আবেগের পর্দাটায় আর একটা অবয়ব
হালকা ভেসে ওঠে। এই ছেলেটির মতোই বয়স হবে তার এখন। কত বছর হয়ে গেল দেখেনি তাকে। নষ্ট মায়ের ছত্রছায়া থেকে তাকে অনেক দূরে সরিয়ে দিয়েছিল তার বাপ ঠাকুরদা। নন্দিনীর কি সেদিন নিজের অধিকার ফলানো উচিত ছিল, নাকি সেদিন নন্দিনীর মনে দায়িত্ব মুক্তির এক চোরা স্বস্তি কাজ করেছিল? না পারল ভালো স্ত্রী হতে, না পারল ভালো মা হতে, না পারল ভালো অভিনেত্রী হতে। ইন্ডাস্ট্রির নাগরদোলাটা যেদিন ওকে আছড়ে ফেলল মাটিতে, সেদিন কাউকে পেল না একটা ভরসার হাত বাড়িয়ে দেবার জন্য। মাঝে মাঝে মনে হয় সেদিন পার্থকে ও সব খুলে বলা উচিত ছিল। মানুষটা তো ওকে সত্যিই ভালোবাসত, কিন্তু কিন্তু তাকেও ও বিশ্বাস করতে পারল কি? নন্দিনীর যুদ্ধ বিধ্বস্তা পরাজিতা জীবনের জান্তব অহংকার তখনও স্বমহিমায় বিরাজমান। ছায়াদের মায়ায় কায়াদের অবহেলা করে পারল কি নিজের ঈপ্সিত লক্ষ্যে পৌঁছতে? নিরন্তর এ জিজ্ঞাসা নন্দিনীর প্রতি মুহূর্তের সঙ্গী আজ। এরকম মন খারাপের দিনগুলোয় মায়ের কথা মনে পড়ে নন্দিনীর। মা এখন চন্দ্রানীর সাথে গৌহাটিতে থাকেন। চন্দ্রানী সরকারি চাকরি করে, বছর কয়েক হলো ওখানে পোস্টেড। বিয়ে থাওয়া করেনি। বাবা মারা যাওয়ার পর মাকে নিজের কাছে নিয়ে গেছে। মাঝে মাঝে ইচ্ছে করে কদিন ওদের কাছে গিয়ে থেকে আসে, কিন্তু সেখানেও বোনের কঠিন নিষেধাজ্ঞা। সবাই যেন ওকে আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দিয়েছে, কিন্তু মা বোধহয় আপন গর্ভের সন্তান না পারেন ফেলতে, না পারেন মানতে। তাই ফোন করলে দু চারটে ছুঁড়ে ছুঁড়ে কথা বলে ফোনটা কেটে দেন। প্রতিবার নন্দিনী ভাবে আর ফোন করবে না, কিন্তু জন্মদাত্রীর অবজ্ঞা বাক্যের মধ্যে চুঁয়ে পড়া মমতার সন্ধানে আবারও ফোন করে। আজও ওই ছেলেটিকে দেখার পর থেকে নিজেকে আর সংযত করতে পারে না। বড় ইচ্ছে হয় মায়ের সাথে দুটো কথা বলে। ফ্ল্যাটের দরজা খুলতে খুলতে কাঁপা হাতে ডায়াল করে। ওধারে মায়ের বিরক্ত গলা, তুমি হঠাৎ কি মনে করে? নন্দিনী বলে, "হ্যাঁ, না না মা, এমনি তোমার কথা মনে হলো তাই।" একটু থেমে বলে, আচ্ছা মা, উম, কখনো তোমার জানতে ইচ্ছে করে না আমি কেমন আছি? ওধারে মায়ের নির্বিকার উত্তর, ভালো থাকার জন্যেই তো এত কাণ্ড করেছো, খারাপ কেন থাকবে? নন্দিনীর গলায় আটকে থাকা কষ্টের গলাটা বুঝিয়ে দেয় এবার। প্রশ্ন করে, আচ্ছা মা, বাবলু কেমন আছে? কি করছে এখন জানো? মা বাবার বেশ বিরক্ত হন। হঠাৎ তার খোঁজ এত বছর বাদে? তবে জানতেই যখন চাইছো তখন বলি, বাবলুর বিয়ে সামনের মাসের ৩রা। জামাই ফোন করে নেমন্তন্ন করেছে। বিস্মিত নন্দিনী, আমার ছেলের বিয়ে আর আমি জানি না মা? তোমার জামাইয়ের সাথে তো আমার এখনো। মা এবার ঝাঁঝিয়ে বলেন, জাগুনের মা তুমি?
তোমায় জানিয়ে নিজেদের মুখে চুনকালি লেপুক আর কি। আর আইন আদালত করে ছাড়ান কাটানি কি সব? তোমার শ্বশুর নিজে তোমায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, তখন তাদের হাতে পায়ে ধরার বদলে ড্যাং ড্যাং করে নিজের পছন্দের লোকের হাত ধরে বেরিয়ে এসেছো। এখন নিজের সব গেছে, তাই বর ছেলের কথা মনে পড়ল। বাকরুদ্ধ হয় নন্দিনী। তার জীবনের কঠিন অধ্যায়টার একটা পরিচ্ছেদ কি অবলীলায় মা এক বাক্যে বলে দিলেন। রাখছি বলে ফোনটা কেটে দেয় নন্দিনী। ইচ্ছে করে এক মুঠো ঘুমের ওষুধ খায়, কি গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে। কিন্তু অতীতের বৃথা চেষ্টার স্মৃতি তাকে বিরত করে। হয়তো এটাই ওর প্রায়শ্চিত্ত। মনের কাছাকাছি থাকতে নারাজ কথাগুলো কাকে বলবে নন্দিনী? কি হবে ওর দুঃসহ বিবেক যন্ত্রণার শ্রোতা? ওর গন্তব্যহীন জীবনের অন্ধকার খাদানে ক্রমশ তলিয়ে যাওয়ার গল্পকে কি আশ্রয় দেবে সযত্নে মনের ভাঁজে? কার সাথে একলা মুখোমুখি বসার অবকাশে মিটিয়ে নেবে যাবতীয় উত্তর প্রত্যুত্তরের পালা? পার্থ, বাবলু? না না, তারা তারা ওকে ঘেন্না করে। মনে পড়ে ওর শ্বশুরের বলা কথা কটা। তোমার মতো নষ্ট মেয়ে মানুষের ছায়া মারানো পাপ। তুমি বিদেয় হলে গোবর গঙ্গা জলে বাড়ি ধোয়াতে হবে। কই, সেদিন তো এত কষ্ট হয়নি। সেদিন তো মনে হয়েছিল ও মুক্ত, কোনো বাধার বন্ধনে আটক থাকার দায়ভার লইল না আর। তবে আজ কেন এ হাহাকার? সত্যি সত্যি ওর কোনো সাইকোলজিস্টের সঙ্গে কথা বলা দরকার। কিন্তু কিন্তু অর্থের অপ্রাচুর্যে সেটা বিলাসিতা মনে হয়। সে কলকাতা নন্দিনীর আজ যেন সেই শেকলটাকেই বড় আপন লাগে। গড়িয়াহাটে একটা বেশ বড় সড়ো দোকানে আজুর ব্লগ আছে। এই অঞ্চলের দোকানগুলো কম বেশি সবাই নন্দিনীর শ্বশুরবাড়ির পরিচিত। বর্তমান ও আগের প্রজন্মের মালিকরা ওকে পার্থর দুশ্চরিত্রা বউ বলেই জানে। কাজেই এই অঞ্চলটাকে ও এড়িয়েই যায়। কি লাভ অতীতকে খুঁড়ে বার করার? তবু মাসের শেষ, হাতে কাজ নেই। আর এরা যে যোগাযোগ করলো, বলল ক্যাশে পেমেন্ট করবে। অগত্যা অন্যদিনের মতো আজ লো কাট স্লিভলেস ব্লাউজ আর সিফন শাড়ির বদলে লাল সাদা ঢাকাই শাড়ি আর লম্বা হাতা ব্লাউজ পরেছে, সাথে গোল্ড ওয়াশের গয়না। পরব না করেও কি মনে করে শাশুড়ির দেওয়া হিরে বসানো নোয়াটা আলমারি থেকে বার করে পরে, সাথে হালকা সিঁদুর। এসবের পাটও বহুকাল তুলে দিয়েছে, অথচ বহু অভাবেও এটা বেচতে পারেনি। সেটা কি পার্থর সাথে ডিভোর্স না হওয়ার কারণে, নাকি শেকলের মায়াটা কাটিয়ে উঠতে পারেনি কোনো দিনই? সেজে গুজে আয়নায় নিজেকে বেশ অভিজাত লাগলো। অবশ্য শ্বশুরবাড়ির পাড়া বলে কথা, তাই এই সংযত সাজগোজ। এতে যদি তার একটু হলেও কলঙ্ক মোচন হয়। গড়িয়াহাট মোড়ের কাছে রোলের দোকানটার সামনে থমকে দাঁড়ায়। বিয়ের পর যে কদিন নন্দিনী
নাম কাওয়াজতে কলেজ গেছে, পার্থর ফেরার সময় হিসেব করে এই রোলের দোকানটার সামনে দাঁড়িয়ে থাকত। শেষের দিকে এটা যেন অভ্যাস হয়ে গিয়েছিল যে বাস থেকে নেমে ওকে দেখবেই। তারপর নন্দিনীর প্রিয় ফিশ টিক্কা রোল খেয়ে দুজনে দুদিকে চলে যেত। আজ বুঝি মুখচোরা লোকটার এটা ছিল ভালোবাসার বহিঃপ্রকাশ। তখন মনে হতো বাপের দেওয়া হাত খরচায় প্রতিপালিত মানুষটার মুরদ এইটুকুই। নন্দিনীর হৃদয়ে কি পার্থর জন্য সুচাগ্র মেদিনীও বরাদ্দ ছিল? ও কি কোনোদিন ভালোবেসেছে পার্থকে? আজ এ সত্যর মর্মে কোন ভাগ গলে পৌঁছল কে জানে। কত প্রশ্ন উত্তরহীন হয়ে থাকে শূন্য পৃষ্ঠার গভীরে। দোকানটায়ও আগেও এসেছে, তখন ক্রেতা হয়ে, পার্থ বা অনুজা বা শাশুড়ির সাথে। এদের বাড়ির বিয়ে থাওয়াতেও গেছে, বাঁধো বাঁধো ঠেকে ঢুকতে। লজ্জা, ভয়, একটা অজানিত অস্বস্তি কিরকমভাবে গিলে খেতে চায় ওর বিবেককে। মালিক ভদ্রলোকটি বোধহয় ওকে দোকানটার সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। নিজেই উঠে এসে দরজাটা টেনে ধরে বললেন, আসুন বৌদি, আপনার ক্যামেরাম্যান তো কখন থেকে এসে বসে আছে। বহু বছর পর নন্দিনীকে কেউ বৌদি বলে ডাকল। মেকি সম্পর্কের বাইরে একটা অতীতের সম্বোধন যেন ওর অন্তরটাকে একটু হলেও ছুঁয়ে দিয়েছিল। কাব্যিক মন নন্দিনীর নয়, তবে আজ আরও জড়স্থবিরও নয়। সম্পর্কের চোখের ভাষা বুঝতে পারে আজ। আত্মিক সম্বোধনে চোখটা জ্বালা করে ওঠে। ব্লগ শেষে পেমেন্ট নিয়ে আবার আসার আন্তরিক আমন্ত্রণে মিষ্টি হেসে বেরিয়ে আসে দোকানটা থেকে। দুপা এগোতেই মুখোমুখি ধাক্কা খায় একটা লোকের সাথে। লোকটার এক মুখ কাঁচা পাকা দাড়ি, গোঁফ, চুলটা ঝুটি করে বাঁধা, পরনে দামি জিন্স টি শার্ট। সরি বলে পাশ কাটাতে যায় নন্দিনী। ঠিক তখনই লোকটা বলে ওঠে, আরে নন্দিনী না? এই চত্বরে কি ব্যাপার? হাঁ করে তাকিয়ে আছো, চিনতে পারছো না নাকি? ভালো করে দেখে নন্দিনী। আদন্ত আঁতেল চেহারার পিছনে মুখটা চিনতে ভুল হয় না। এই ওর সেই নরকের দাড়ি, রাজা। আমি একটু ব্যস্ত এখন বলে পাশ কাটিয়ে এগোতে চাই ও, কিন্তু নাছোড় রাজা। ধুর, কিসের ব্যস্ততা? কতদিন পরে দেখা বলো তো। চলো কোথাও বসি, তোমায় একটা কাজের খবর দেব। শেষের বাক্যটার আকর্ষণে নন্দিনী রাজি হয়। গোলপার্কের কাছে একটা ফাঁকা ক্যাফেতে এসে বসে দুজন। রাজা বেশ গুছিয়ে বসে, নন্দিনী আড়ষ্ট। রাজাই শুরু করে, কোথায় লাপাতা ছিলে বলো তো? কেউ তোমার খবর জানে না, স্টুডিও পাড়াও দেখি না, পার্টিতেও দেখি না। জেল থেকে ছাড়া পাওয়ার পর কোথায় হাওয়া হলে? নন্দিনী থেমে থেমে উত্তর দেয়, ইউনিয়ন আমাকে ব্ল্যাকলিস্ট করেছে। আর ও পাড়ায় আমার কি কাজ? কে আমায় কাজ দেবে? আরে ধুস, ওসব তামাদি হয়ে গেছে। এখন নতুন ইউনিয়ন। আর কোর্টে তোমার তো কোনো শাস্তি হয়নি, বেকসুর ছাড়া পেয়েছিলে। একটা সিরিয়ালে ঠাকুমার রোল আছে, করবে? আমি ডিওপি, বছর দুয়েকের পাকা কাজ, যদি না তার মধ্যে ডিরেক্টর মেরে টেরে দেয়। ব্যাকুল নন্দিনী, নেবে আমায়? অডিশন দিতে হবে? রাজা উত্তর দেয়,
কিসের অডিশন? কাল পরশু একবার চলে এসো, লুক টেস্ট করি, হয়ে যাবে কাজটা। যাদবের খবর কিছু জানো? ব্যাংক থেকে ও অনেক টাকা লোন নিয়ে হাওয়া হয়েছে। তোমার সাথে যোগাযোগ আছে? নন্দিনী মাথা নেড়ে না বলে। এই নামটায় রাগে ঘৃণ্যয় নন্দিনীর ব্রহ্মতালু জ্বলে ওঠে। এই লোকটাই টেনে নামিয়েছিল ওকে নরকের গভীরে। সারা শরীরে যেন বিষক্রিয়া হয়। জোড়ো গলায় বলে, আজ আমি উঠি। কাল কোথায় কখন যেতে হবে একটু হোয়াটসঅ্যাপ করে দিও। এই নাও আমার নাম্বার। নিজের কার্ডটা এগিয়ে দেয়। রাজা হয়তো বোঝে নন্দিনীর কাছে নামটা করা উচিত হলো না, তাই আর আটকায় না। ঠিক আছে, আমি জানিয়ে দিচ্ছি। বলে নিজে উঠে পড়ে। আর কদিন পরেই বাবলুর বিয়ে। দিন গড়াচ্ছে আর নন্দিনীও যেন সেই গড়িয়াহাটের বাড়িটার ঘর, বারান্দা, সিঁড়ি, ছাদ, রান্নাঘর, ভাঁড়ারে কল্পনায় ছুটে বেড়াচ্ছে নতুন শাড়ির খসখসে আঁচল সামলে। ঠিক যেমন ওর বিয়ে কি দেওরের বিয়েতে শাশুড়িকে দেখেছে। আচ্ছন্ন মনে নিজেকে নিজেই প্রশ্ন করে, আচ্ছা, সেই দুধে আলতার পাথরের থালাটা অনুজা খুঁজে বার করতে পারবে তো? অনুজার বৌভাতের সকালে নিজে হাতে থালাটা ঘষে মেজে খবরের কাগজ মুড়ে সিন্দুকের তলায় গুছিয়ে রেখেছিল। রূপোর কাঁঠাটা আছে শাশুড়ির আলমারির লকারে। ও বাড়িতে আবার বৌবরণের সময় শাশুড়িকে নিজের বিয়ের বেনারসি পরতে হয়। সেটা অনুজা জানে তো? নিশ্চয়ই হাওড়ার বাড়ির পিসিরা কেউ বলে দেবে ওকে। কেন নিজে এত ভাবছে? নিজেই তো খ্যাতির আলোয় ওদের বিস্মৃতির গভীরে ঠেলে দিয়েছে। ও বাড়ি থেকে বেরিয়ে এসে নিজেকে মুক্ত ভেবেছে। তাহলে তাহলে আজ কেন ওর জঠর যন্ত্রণা ওকে এত কষ্ট দিচ্ছে? ভাবলু যখন হলো, সকলে বলেছিল মায়ের মুখ একেবারে কেটে বসানো। মাতৃমুখী পুত্র সুখী। কি সুখ জুটল বাবলুর কপালে কে জানে। কুলোটা মায়ের তকমা কি আর ওর পেছন ছাড়বে? যতই ওরা বাবলুকে মায়ের থেকে দূরে সরিয়ে রাখুক। আজ দোসরা, বাবলুর আইবুড়ো ভাত। গতকাল রাত থেকে নন্দিনীর ধুম জ্বর। প্যারাসিটামল খেয়েও জ্বর কমছে না। বেঘোরে পড়ে আছে ও। স্মৃতির অতল ফুঁড়ে নানান দৃশ্য ভিড় করে আসছে বারবার। শাড়ির মডেলিংয়ে প্রথমবার ক্যামেরার সামনে নন্দিনী। খবরের কাগজ, ব্যানার, ফ্লেক্স, সুসজ্জিতা নন্দিনী। গয়নার দোকানের মডেল নন্দিনী, মশলার কোম্পানির মডেল নন্দিনী। শ্বশুর মশাইয়ের চিৎকার, বারণ করেছিলাম তোমায় আর মডেল না হতে, শুনলে না আমার কথা? অনুজার প্রশ্রয় বাক্য, করুক না বাবা, এ তো খারাপ কাজ না। শাশুড়ির বাক্যবান, হুঁড়ির সাক্ষী মাতাল, চোরের সাক্ষী গাঁট কাটা। নন্দিনীর উত্তর, বেশ করব। আমি আপনাদের দাসী বাঁধি নই। বেশি বাড়াবাড়ি করলে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করব। বুড়ো বয়সে হাজত বাস করাবো। আবার কখনো একটা আলোয় সাজানো 3তলা বাড়ির দোতলার দালানে এক সুদর্শন যুবকের আলপনা আঁকা কাঠের পিঁড়িতে বসে অজস্র শাঁখ হুলুর মাঝে আইবুড়ো ভাত খাওয়ার দৃশ্য। কেউ বলছে, নন্দিনীকে ডাকো, প্রথম গেরাসটা তো ওই খাওয়াবে। আবার ভেসে উঠছে গৌরব যাদবের মুখ,
আপনার এত সুন্দর ফিগার, এত সুন্দর মুখ, কি মডেলিং এ আটকে আছেন? আমার প্রোডাকশনে হিরোইন করব আপনাকে। উল্লসিত নন্দিনী যাদবের সাথে বিভিন্ন রিসর্টে সময় কাটানোর মুহূর্তেরা হাহা করে হাহা করে হেসে এগিয়ে আসছে ওর দিকে। যাদবের সাথে সম্পর্কের কথা জানাজানি হচ্ছে। পার্থর পার্থর হেঁট মাথা। এটা কি করলে নন্দিনী? আবার কেউ ডাকছে। এও কামানো শুরু হলো তো। নন্দিনী, আলতা পড়বে না? বাবলু ডাকছে। ওমা, আমার কালকের ধুতি পাঞ্জাবিটা বার করে রাখো, একবার ট্রায়াল দিয়ে দেখতে হবে যে। পার্থ ডাকছে। নন্দিনী, আশীর্বাদের গয়নাটা বার করে রাখো, সবাই দেখতে চাইছে। শ্বশুর মশাইয়ের কঠোর নির্দেশ। তোমার মতো নষ্ট মেয়ের ছায়া মারানো পাপ। বিদেয় হলে বাড়ি গোবর জলে ধুতে হবে। সাথে শাশুড়ির বাক্যবান, মাছ খাই না, পাতে 3টে খোলসে। যাদবের সাথে লিভ ইনের দিনগুলো, সিরিয়ালে পার্শ্ব চরিত্রের নন্দিনী, যাদবের ভোজপুরি সিনেমার নায়িকা নন্দিনী। তারপর তারপর সেই দিনটা, যাদবের স্ত্রীর আত্মহত্যা, নন্দিনীর হাজতবাস, খবরের কাগজে রঙিন কেচ্ছা, ইউনিয়নের ওকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া। সব দিনগুলো যেন এক একটা চরিত্র হয়ে ওর জীবনের গল্প লিখছে সেলুলয়েডে। অন্ধকার অন্ধকার ফাঁকা হলে একমাত্র দর্শক নন্দিনী নিজে ছুটে বেরোতে চাইছে, কিন্তু কিন্তু সব দরজাগুলো বন্ধ। পর্দার চরিত্ররা হলের মধ্যেই ছোটাছুটি করছে। কোথায় কোথায় লুকোবে নন্দিনী? কোথায় লুকোবে? সবার কথা একসাথে মিলে একটা একটা জান্ত আওয়াজ নন্দিনীর গলাটা চেপে ধরে। গড়িয়াহাটের ফুল আলো দিয়ে সাজানো বাড়ির একটা বন্ধ ঘরের ভেতরে কেউ যেন পার্থকে বলছে, বিয়েটা আগে মিটুক, বাবলুকে তারপর না হয় খবরটা দিও। কানে না শুনলে অসৌচ হয় না। যতই খারাপ হোক, গর্ভধারিণী মা তো।
গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানার অপেক্ষা অবশ্যই রইল। আমাদের সকলের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি গল্প নিয়ে আগামী সপ্তাহে। ভালো থাকবেন।